আমি বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিতে নিতে খুবই ক্লান্ত, বুঝছো? কারণ তোমাদের আসলে ক্লাস নিয়ে সেরকমভাবে কোনো লাভ হয় না। এর প্রথম একটা কারণ হচ্ছে যে ফয়সাল ভাইয়া এখনো পর্যন্ত তার উচ্চারণ সঠিকভাবে প্রয়োগ করতে পারেননি। ঠিক আছে, এবং বায়োপার্কের যে অন্যান্য টিচাররা আছেন তারাও তাদের যে উচ্চারণ সেটা নিয়ে খুবই মানে একদম কি বলবো, দ্বিধাহীনভাবে চলাফেরা করছে, দ্বিধাহীনভাবে। যার কারণে আমি ভাবছি যে বাংলা দ্বিতীয় পত্রের পরিবর্তে এখন একটু ম্যাথমেটিক্সের প্রতি টার্ন করা যাক। ঠিক আছে, তো আসো আমরা একটু ম্যাথমেটিক্সটা একটু শেখার চেষ্টা করি। তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের হচ্ছে দেখা গেছে যে ত্রিকোণমিতিক অনুপাত সহ বেশ কিছু চ্যাপ্টার আছে যেগুলো নিয়ে তোমাদের হচ্ছে মনের মধ্যে একটা অজানা ভীতির কাজ করে, যে না জানি কোন অনুপাত দিয়ে দেয়, না জানি কোত্থেকে অনুপাত দিয়ে দেয়, কি দিয়ে দেয়, কেমনে কি করবো ভাই, ত্রিকোণমিতিক অনুপাত ভাই পারি না। ঠিক আছে, এরকম দেখা গেছে ত্রিকোণমিতিক অনুপাত সহ আরো অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো আসলে ত্রিকোণমিতিক অনুপাতের উপর ডিপেন্ড করতেছে। তো আমরা সেই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করবো, তবে শুরুতে বেসিক থেকে আমরা হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে শুরু করবো। ঠিক আছে, এখন বাংলা দ্বিতীয় পত্র থেকে চলো আমরা একটু টার্ন করি ম্যাথমেটিক্সের দিকে। ঠিক আছে, আমি সর্বোচ্চটুকু চেষ্টা করব তোমাদের আজকে এই ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার থেকে মানে বেসিক আলোচনা করার। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে এ টু জেড বেসিক ডিসকাশন করব। তারপরে প্রুফ অফ ফর্মুলা, যে ফর্মুলাগুলো তোমাদেরকে পড়ানো হয়, শেখানো হয়, সেগুলোর উপর প্রচুর প্রশ্ন বোর্ডে আসে, সেই ফর্মুলা প্রমাণের থেকে প্রচুর প্রশ্ন বোর্ডে আসে, আমি সেটা প্রমাণ করার চেষ্টা করব। এবং তারপরে আমরা অত্যন্ত সহজ মানে খুবই কঠিন কঠিন ম্যাথগুলো খুবই সহজভাবে করে যাব। ঠিক আছে, যাতে পরীক্ষার হলে বসেও তোমরা সব টাইপের ম্যাথ দেখা মাত্র চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারো। দেখো, খেয়াল করো, এখন সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে আমি একটু শেখাবো ত্রিকোণমিতিক অনুপাতে আসার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাদের একটু ত্রিভুজ নিয়ে আলোচনা করা। ত্রিভুজটা চেনা, ত্রিভুজটা কি জিনিস খেয়াল করো। আচ্ছা, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে বলো তো ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কি জিনিস, কি বলবা? যে স্যার তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। সংজ্ঞাটার মধ্যে একটু সমস্যা আছে ভাইয়া। যখন তুমি ক্ষেত্র বলতেছো তখন আসলে জিনিসটা কি পরিমাণ জায়গা দখল করতেছে, সে এটা একটা ত্রিভুজ। ঠিক আছে, এই যে ত্রিভুজটা, এই যে সম্পূর্ণ বোর্ডের মধ্যে কি পরিমাণ জায়গা দখল করছে, এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। এটা হচ্ছে ক্ষেত্র, বাট নট ত্রিভুজ। শুধু ত্রিভুজের যদি সংজ্ঞা দিতে চাও তাহলে হবে যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্র। ঠিক আছে, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্র যেটা, সেটা হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে, এবং ওই চিত্রটা, ওই যে ত্রিভুজটা আছে, যে ত্রিভুজের চিত্রটা এঁকেছি, সেই চিত্রটা এই ধরো বোর্ডের মধ্যে, এই ক্ষেত্রের মধ্যে কি পরিমাণ জায়গা দখল করে সেটাকে বলা হয় ত্রিভুজ ক্ষেত্র। দুইটার মধ্যে একটু ভিন্নতা আছে, দুইটার মধ্যে একটু ভিন্নতা আছে। ঠিক আছে, এখন একটা ত্রিভুজের ব্যাপারে তোমরা কি কি জানো? ত্রিভুজের তিনটা বাহু থাকে। ঠিক আছে, এই শেষের বাহুটা তো একটু আসলে সুন্দর করে দেওয়া উচিত। এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটা বাহু থাকে, তাই না? কোণ থাকে, অ্যাঙ্গেল থাকে, অন্তস্থ কোণ হচ্ছে তিনটা, বহিস্থ কোণ থাকে, বাট বহিস্থ কোণ নিয়ে আমরা আলোচনা করি না। ঠিক আছে, অন্তস্থ কোণ হচ্ছে তিনটা। ত্রিভুজের ভিতরে যে তিনটা কোণ আছে সেই তিনটা কোণ নিয়ে আমরা আলোচনা করব। এই তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তোমরা এগুলো খুব ছোটবেলা থেকে জেনে আসতেছো। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার কেউ 360 ডিগ্রি বলো না, 360 ডিগ্রি কিন্তু চতুর্ভুজের চার কোণের সমষ্টি। ঠিক আছে, তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আচ্ছা, এটা গেল। এখন একটা বিষয় হচ্ছে যে ত্রিভুজ কয় রকমের হয়। প্রথম কথা, তুমি যদি বাহুভেদে চিন্তা করো, যদি বাহুভেদে ত্রিভুজের কথা চিন্তা করো তাহলে হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সমবাহু। ভাইয়া সমবাহু খুব ঠান্ডা মাথায় দেখো, এখন আমরা চ্যাপ্টারে আসি নাই, চ্যাপ্টারে আসবে একটু পরে, আগে ত্রিভুজটা একটু চেনো। একটু ত্রিভুজটা জানা দরকার না আমাদের জন্য। দেখো, প্রথমটা হচ্ছে সমবাহু, সমবাহু, তারপরে সমদ্বিবাহু। এগুলো খুবই ছোটবেলা থেকে তোমরা পড়ে আসতেছো। তারপর 3 নম্বরে কি বলো? বিষমবাহু না? বিষমবাহু। এখন যে ত্রিভুজের তিনটা বাহু সমান, আবার অনেকে বলে দাও যে ত্রিভুজের তিনটা কোণই সমান, না এটা নয়। যে ত্রিভুজের তিনটা বাহু সমান সেটা হচ্ছে সমবাহু, এবং সমবাহু ত্রিভুজের তিনটা কোণ সমান। ঠিক আছে, এটা একটা চমৎকার বিষয়। সমবাহু ত্রিভুজে তোমরা জানো প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, এবং সমবাহু ত্রিভুজে তিনটা বাহুই হচ্ছে সমান। তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা যে বলতেছো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ ভাইয়া 60 ডিগ্রি করে, আচ্ছা কোন উপপাদ্যটাকে ফলো করে তোমরা এই সিদ্ধান্তে পৌঁছালে বলো তো একটু আমাকে একটু চটপট করে তোমরা কমেন্ট করে ফেলো যে কোন উপপাদ্যের পরিবর্তে, মানে কোন উপপাদ্যটাকে প্রয়োগ করে তোমরা এই সিদ্ধান্তে আসছো যে সমবাহু ত্রিভুজের তিন কোণ, যে তিনটা যে কোণ আছে সেই প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। এমনিতে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজে দুইটা বাহু সমান আর একটা বাহু অসমান, আর বিষমবাহু ত্রিভুজে আল্লাহর রহমতে কোনো বাহুই সমান না। ক্লিয়ার? এরপরে কোন ভিত্তিতে যদি তোমাকে বলে ত্রিভুজ কত প্রকার, তাহলে তোমাকে বলতে হবে ত্রিভুজ হচ্ছে যে গঠনের দিক থেকে 3 প্রকার, কোন ভেদে 3 প্রকার। অ্যাঙ্গেল কি ছিল ভাইয়া? অ্যাঙ্গেল জিনিসটা কি একটু বোঝা লাগবে তোমাদের। ঠিক আছে, অ্যাঙ্গেল জিনিসটা কি, কোন, কোন কাকে বলে? ধরো একটা বাহু, এরকম দুইটা বাহু যদি পরস্পর কোনো বিন্দুতে ছেদ করে, বুঝো, যদি দুইটা বাহু পরস্পর কোনো বিন্দুতে ছেদ করে, এই বিন্দুর সাপেক্ষে, ওই ছেদ বিন্দুর সাপেক্ষে যে কোনো দুইটা বাহুর, ওই দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কোণ।
বুঝো নাই? দুইটা বাহু যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, ছেদ বিন্দুর সাপেক্ষে ওই দুইটা বাহুর মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় কোণ। ঠিক আছে, এইটা একটা কোণ। দেখো এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ এইটা, এই বাহু এই বাহুর মধ্যবর্তী কোণ এইটা, এই বাহু এই বাহুর মধ্যবর্তী কোণ এইটা। বুঝছো? বলো বুঝছো কিনা বলো, কোণ কাকে বলে? আচ্ছা, কোণ বোঝা গেছে। এখন এরকম তোমার হচ্ছে যে দেখা গেছে ত্রিভুজ, তুমি যদি কোণ ভেদে চিন্তা করো তাহলে হচ্ছে 1 নম্বরে আসে তোমার সমকোণী ত্রিভুজ। বলো যে স্যার সমকোণী ত্রিভুজ মানে কি? যেই ত্রিভুজের 3টা কোণই সমকোণ, যেই ত্রিভুজের 3টা কোণই সমকোণ। হইলো? এটা বললে মাইর দিব, এই কথা বললে মাইর দিব। যে ত্রিভুজের 3টা কোণ যদি সমকোণ তুমি যদি হিসাব করো, তাহলে 3টা কোণ সমকোণ যেহেতু, তাহলে একটা কোণ 90 ডিগ্রি, আরেকটা কোণ 90 ডিগ্রি, আরেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে 3 নং 27 হয়ে গেল কত? 270 ডিগ্রি। এই 270 ডিগ্রি কি ত্রিভুজ হয়? প্রথম কথা, যদি 3টা কোণই সমকোণ হয় তাহলে চিত্র এই যে এরকম আসে, 1 কোণ 2 কোণ 3 কোণ। এটা কি হইলো? এটা হইলো কিনা বলো? তাহলে বুঝতে হবে যে সমস্যা আছে। যে ত্রিভুজে 3 কোণ সমকোণ এটা হবে না, যে ত্রিভুজে 2টা কোণ সমকোণ এটাও হবে না। কেন? 2টা কোণ যদি সমকোণ হয় তাহলে একটা 90 ডিগ্রি আরেকটা 90 ডিগ্রি, তাহলে হয়ে গেল 180 ডিগ্রি। কিন্তু আরেকটা কোণ কই? হবে না, হবে না, ভুল আছে, ভুল আছে। ভুলটা কোথায়? যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, জাস্ট একটা কোণ 90 ডিগ্রি, বাকি 2টা কোণ যা ইচ্ছা তাই হোক, একটা কোণ 90 ডিগ্রি, সেইটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। বাকি 2টা কোণ সূক্ষ্মকোণী হবে, সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, দেখো খেয়াল করো, এই যে একটা কোণ 90 ডিগ্রি, এই 2টা কোণ সূক্ষ্মকোণ। মানে এই সূক্ষ্মকোণ কোনটা? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। ঠিক আছে, এটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি থেকে ছোট, এই কোণটা 90 ডিগ্রি থেকে ছোট, আর এটা এক্সাক্ট 90 ডিগ্রি, এক্সাক্ট 90 ডিগ্রি। এইজন্য এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? ডান? ওকে। সমকোণী, তারপরে সূক্ষ্মকোণী, একটু আগে বললাম সূক্ষ্মকোণী। এই বোঝো ভাইয়া, সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ, মানে যে ত্রিভুজের কোণগুলো সেগুলো হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট, যে ত্রিভুজের কোণগুলো 90 ডিগ্রি থেকে ছোট সেটাকে বলা হয় কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, ডান। এরপরে রয়েছে 3 নম্বরে স্থূলকোণী। তোমরা স্থূলকোণী ত্রিভুজটা চেনো না, চ্যাপ্টারে যাওয়ার আগে এই বেসিকগুলো একটু আলোচনা করে নিচ্ছি, তোমাদের কাজে লাগবে। এইটা সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো জিনিস খুব কাজে লাগবে। ঠিক আছে, একটু একটু মনোযোগ দাও। দেখো খেয়াল করো, সূক্ষ্মকোণী স্থূলকোণী কোণটা তোমরা চাঁদা দেখছো না? চাঁদাতে এই বরাবর 0 ডিগ্রি না, আর এই বরাবর 90 ডিগ্রি না, এই বরাবর 90 ডিগ্রি ছিল না? বলো তো, এই 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় যে কোনো একটা কোণ, সেই ত্রিভুজটা যেটা গঠন করবা সেটা হচ্ছে সূক্ষ্মকোণী স্থূলকোণী ত্রিভুজ। দেখো স্থূলকোণ কোনটা? 90 ডিগ্রি থেকে বড় কোণ, 90 ডিগ্রি থেকে যে ত্রিভুজের একটা কোণ, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে বড়, তাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। ক্লিয়ার? ডান। দেখো যদি তুমি এভাবে ত্রিভুজটা আঁকো, এইটা হচ্ছে স্থূলকোণ, এইটা 90 ডিগ্রি থেকে বড়। খেয়াল করো, এটা 90 ডিগ্রি, আর এই পাশে যেহেতু সরে গেছে, এই যে এইটুকু যেহেতু সরে গেছে, এটা স্থূলকোণী ত্রিভুজ। বুঝছো? ডান। এখন তাহলে ত্রিভুজের 6টা প্রকার আমরা আলোচনা করেছি, আপাতত আর লং ভাবে আলোচনা করব না, আসলে আমরা সরাসরি চ্যাপ্টারে যাব এখন। ওকে, দেখো খেয়াল করো, ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 9 9.1 এবং 9.2 নিয়ে আমরা আলোচনা করব। আজকে 9.1 নিয়ে আগে আলোচনা করি। তোমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে আগে তোমাদের হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা সম্পূর্ণভাবে যতগুলো অনুপাত বা কোণ তোমরা জানো সেগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের উপর ডিপেন্ড করে করা হয়েছে। সমকোণী ত্রিভুজ কোনটা ছিল? যে ত্রিভুজে 3টি কোণই সমকোণ, নাকি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, বাকি 2টি কোণ সূক্ষ্মকোণ হবে। এই যে দেখো 90 ডিগ্রি। ঠিক আছে, এই ত্রিভুজটা একটু চেনো তোমরা, এই ত্রিভুজটা একটু চিনে রাখো। দেখো এই যে সমকোণী ত্রিভুজটা দেখতেছো না, এইটা ঘুরেও কিন্তু দিতে পারে। সে ধরো ধরো এইভাবে দিল, এই ত্রিভুজটাকে একটু ঘুরায় দেখো, একটু টার্ন করো, তাহলে এটা আসবে। দেখো এই যে এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, বুঝছো? এই যে এই কোণটা আছে না, এটা কিন্তু 90 ডিগ্রি। এইভাবে কিন্তু চিত্র আসতে পারে। এটা কিন্তু ঘোরাও, ঘুরাইলে দেখবে এটা হয়ে যায়। খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু ঘোরাও, এভাবে ধরে ঘোরাও, বা এভাবে ধরে ঘোরাও, এভাবে ধরে ঘুরালে এই পাশটা উপরের দিকে উঠে যাবে এবং এটা নিচের দিকে নেমে আসবে, ফলে এটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। দূর। ঠিক আছে, ডান। আচ্ছা, এই যে সমকোণী ত্রিভুজে এটা সমকোণ না ভাইয়া, এই যে এটা বলো তো সমকোণ না? এটা সমকোণ না, 90 ডিগ্রি না? এই 90 ডিগ্রির বিপরীত পাশে যে বাহুটা, খেয়াল করো 90 ডিগ্রি, এইটা বিপরীত পাশের বাহু হচ্ছে এইটা, এই বাহুটাকে বলা হয় কি? বলা হয় অতিভুজ। এই বাহুটাকে বলা হয় কি?
অতিভুজ, বুঝছো বুঝছো, এটা কি বলা হয়? অতিভুজ। সমকোণের বিপরীত পাশে যে বাহুটা অবস্থান করে সেটাকে বলা হয় অতিভুজ। আচ্ছা, পাশাপাশি সমকোণের সাথে লাগানো যে দুইটা বাহু এটাকে বলা হয় সমকোণ সংলগ্ন বাহু। কি বলা হয়? সমকোণ সংলগ্ন বাহু। এবং আমাদের ম্যাথমেটিক্সে এটাকে স্পেশাল নাম দেওয়া হয়েছে, একটাকে নাম দেওয়া হয়েছে লম্ব, বুঝছো? এটা হচ্ছে ভূমি। বাট লম্ব ভূমি চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। কখন চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয় আমরা একটু পরে আলোচনা করব। একটু ধৈর্য দিয়ে দেখো যে সমকোণের সাথে লাগানো থাকে, দেখো সমকোণ সাথে লাগানো যে দুইটা বাহু, সমকোণের সাথে লাগানো যে দুইটা বাহু, এদের একটা হয় লম্ব, একটা হচ্ছে ভূমি। আর সমকোণের বিপরীত পাশে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় কি? অতিভুজ। ক্লিয়ার? সমকোণী ত্রিভুজ সম্পর্কে বোঝা গেছে কোনটা কি? ডান। এখন সমকোণী ত্রিভুজ সম্পর্কে বোঝা গেছে। দেখো এবার আসো যে এইখানে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আলোচনা করবো, সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি? তুমি একটা সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করো। দেখো সে এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজে খেয়াল করে এটার নাম হচ্ছে এ বি সি। ঠিক আছে? বুঝো, দেখো মনোযোগ দাও। বি কোণটা সমকোণ, আমি বলতে পারি এ বি সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি। আচ্ছা, এখন এই ত্রিভুজে আমরা বাহুগুলোর অনুপাত নিয়ে কাজ করব। কি করব? বাহুগুলোর অনুপাত নিব। আমরা ধরে নেই যে আমরা এই কোণের সাপেক্ষে কাজ করব। এই কোণটা আমরা সমকোণ নিয়ে আলোচনা করব না। আচ্ছা, কেন সমকোণ নিয়ে আলোচনা করব না এইটার অ্যানসার এখন দিব না, একটু ধৈর্য ধরো। আমরা কেন সমকোণকে ধরে কাজ করব না এইটার অ্যানসার পরে পেয়ে যাবা, অটোমেটিক পেয়ে যাবা। আর না পেলেও আমি বলে দিব। বাট এখন আমরা এই কোণটা নিয়ে আলোচনা করব। একটা সমকোণী ত্রিভুজে আমরা ত্রিকোণমিতিক অধ্যায়ে আমরা কখনোই সমকোণকে ধরে কাজ করি না। ইউজুয়ালি আমরা সমকোণকে ধরে কাজ করি না ভাই। আমরা কি করি জানো? সমকোণের পাশে যে সূক্ষ্মকোণ দুইটা আছে সেই সূক্ষ্মকোণ দুইটা নিয়ে আলোচনা করে ট্রাই করি। কেন ট্রাই করি এটা কিছুক্ষণ পরে বুঝতে পারবা। বাট আপাতত মনে রাখো যে আমরা এই কোণটা নিয়ে কাজ করব, এইটা না। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। এইটা নিয়ে আমরা এই কোণটা নিয়ে কাজ করব, সি কোণটা নিয়ে কাজ করব। ঠিক আছে? এখন যে জিনিসটা মনে রাখবা, সি কোণটা যদি আমাদের কাঙ্ক্ষিত কোণ হয়, আমাদের কাঙ্ক্ষিত কোণ খেয়াল করো, কাঙ্ক্ষিত যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের সাথে সব সময় লাগানো থাকবে দুইটা বাহু। কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল যেটা, আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল, সেটা হোক এ কোণ, হোক বি কোণ, হোক সি কোণ, যেটাই দেওয়া থাকুক না কেন, কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল যেটা, যেই কোণটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, যেই কোণের সাপেক্ষে তুমি সবসময় কাজ করবা, সেই কোণের সাথে দুইটা বাহু সবসময় লাগানো থাকে। সবসময় দুইটা বাহু লাগানো থাকবে। একটা হচ্ছে অতিভুজ, আরেকটা হচ্ছে ভূমি। এবং যেই বাহুটা লাগানো থাকবে না সেটার নাম হচ্ছে লম্ব। তুমি মনে কিচ্ছু বোঝো নাই তুমি। খেয়াল করো, এই বাহুটা নিয়ে কাজ করতেছি না, এই বাহুটা সরি এই কোণটা নিয়ে কাজ করতেছি না, অ্যাঙ্গেল এটা, এই অ্যাঙ্গেলের সাথে দুইটা বাহু লাগানো থাকবে। এটা বুঝছো? দুইটা বাহু লাগানো থাকবে, তাই না? আচ্ছা, এর মধ্যে একটা বাহু হচ্ছে অতিভুজ। এখন ভাইয়া অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত বাহু, এটা চেনা যায়। হেলানো যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ। এখন এইটা ব্যতীত, এই বাহুটা অতিভুজটা ব্যতীত আরেকটা যে বাহু থাকবে, ওই বাহুটা হচ্ছে ভূমি। ডান? বোঝা গেছে? ওই বাহুটা কি? ভূমি। তাহলে এইটা হয়ে গেছে ভূমি। এবং যেই বাহুটা ওই কোণের সাথে, যেই বাহুটার কোনো সম্পর্ক নাই, অর্থাৎ কোণের বিপরীত পাশে অবস্থিত, ওই বাহুটা হচ্ছে লম্ব। এটা কি? লম্ব। এই তুমি মনে বোঝো নাই? দেখো, যদি ত্রিভুজটা এরকম হয়, সে ত্রিভুজটা দিছে এইটা, এবং এখন কাঙ্ক্ষিত কোণ হচ্ছে এইটা। কাঙ্ক্ষিত কোণ মানে যেই কোণটা নিয়ে আমি কাজ করব। ভাইয়া যেই কোণ নিয়ে প্রশ্নের মধ্যে বলে দিছে, যেই কোণ নিয়ে কাজ করতে বলে দিছে, সেটা কাঙ্ক্ষিত কোণ। কেমনে হিসাব করব একটু পরে দেখাইতেছি। আপাতত ধরে নাও যে আমরা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, বাট সমকোণ নিয়ে তো আমরা কাজ করব না। আমরা কি করব? আমরা আরেকটা কোণ নিয়ে কাজ করব, এই সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করব, এইটা নিয়ে কাজ করব। এই কোণের সাথে লাগানো বাহু কোনটা? এইটা। বুঝো বুঝো বুঝো, এই কোণের সাথে লাগানো বাহু কোনটা? এইটা এইটা এইটা। আরেকটা হচ্ছে এইটা। আমি কি বলছি? একটা সমকোণী ত্রিভুজে কাঙ্ক্ষিত কোণ যেটা দিয়ে দিচ্ছে, ওই কাঙ্ক্ষিত কোণের সাথে দুইটা বাহু লাগানো থাকে, রাইট? দুইটা বাহু লাগানো থাকে। একটা হচ্ছে অতিভুজ। কোনটা অতিভুজ? যেটা হেলানো থাকে সেটা। সমকোণের বিপরীত পাশে যেটা, সেটা অতিভুজ। এটা, এই বাহুটা হেলানো বাহুটা হচ্ছে অতিভুজ। আর এই কোণটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের সাথে লাগানো আরেকটা বাহু কি? এইটা না? এইটা না? এইটা কি হয়ে যাবে তখন? লম্ব। কাঙ্ক্ষিত কোণের সাথে লাগানো থাকে অতিভুজ আর ভূমি। কাজে এইটা লম্বের মতো দেখা গেলেও এটা হয়ে যাবে তখন ভূমি। তুমি মনে বুঝছো? এবার বুঝছো? এইখানে যখন কাঙ্ক্ষিত কোণটা নিচে ছিল, তখন ছিল এটা অতিভুজ আর ভূমি। ওইটা ছিল অতিভুজ আর নিচেরটা হয়ে গেছে ভূমি, যখন কাঙ্ক্ষিত কোণ ছিল এইটা। বাট যেই মোমেন্টে কাঙ্ক্ষিত কোণ এটা হয়ে গেছে, তখন অতিভুজ হয়ে গেছে এইটা, যেটা ছিল সেটাই। বাট
এই বাহুটা যেটাকে আগে তুমি লম্ব বলছো এই বাহুটা হয়ে গেছে এখন ভূমি। কাঙ্ক্ষিত কোণের সাথে কখনোই লম্ব লাগানো থাকে না। ডান? ক্লিয়ার? পারা যাবে? বলো বুঝছো কিনা। এবার কাঙ্ক্ষিত কোণের সাথে লাগানো থাকে কে? অতিভুজ। এই জিনিসটা মাথায় রাখো। আর লাগানো থাকে কে? ভূমি। ভাইয়া অতিভুজ কি ছিল? অতিভুজ ছিল সমকোণের বিপরীত পাশের বাহুটা। সমকোণের বিপরীত পাশের বাহুটা। ঠিক আছে? সমকোণ কি ছিল? 90 ডিগ্রি ছিল সমকোণ। সব ক্লিয়ার হয়েছে? বলো সব বুঝতেছো কিনা? আস্তে আস্তে বুঝবা। দেখো মনোযোগ দাও। এখন আমরা যে কাঙ্ক্ষিত কোণ নিয়ে কাজ করব সেই কাঙ্ক্ষিত কোণকে বুঝছো অনেক নামে ডাকা যেতে পারে, অনেক নামে। সে তোমাকে একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিছে, এটা এ বি সি, এইটা মনে করো 90 ডিগ্রি, এ বি সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন কাঙ্ক্ষিত কোণ কোনটা? হয় সি নাইলে এ। তাহলে হয় এ সি বি কোণ, এইটা সেই কাঙ্ক্ষিত কোণ, অথবা এ সি বি কোণ, এই যে এ সি বি কোণ এটা কাঙ্ক্ষিত কোণ, অথবা বি এ সি কোণ, বি এ সি কোণটা হইতে পারে কাঙ্ক্ষিত কোণ। এই বুঝতেছো তোমরা নাকি ঘুমায় গেছো? কোনটা? একটু জাগ্রত হও তোমরা, আতিক ভাইয়ের মতো ঘুমিয়ে যাও না, একটু জাগ্রত হয়ে দেখো ক্লাসটা দেখো। এসিবি কোণটা হইতে পারে কাঙ্ক্ষিত কোণ, অথবা বিএসি কোণটা হইতে পারে কাঙ্ক্ষিত কোণ। ঠিক আছে? এখন আমরা ফার্স্ট এসিবি কোণ নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব। তাহলে বিএসি কোণ টাটা বাই বাই গুড বাই গেয়া। আচ্ছা, এসিবি কোণ কাঙ্ক্ষিত কোণ, ওকে। আচ্ছা, এখন এই এসিবি কোণটা নিয়ে যদি আমরা কাজ করি, এটাকে তো গেয়া করতে হবে, গেয়া, রাইট। এসিবি কোণ নিয়ে কাজ করতে হবে। তাহলে এসিবি কোণকে ম্যাথমেটিক্সে অনেক ভাবে প্রকাশ করা যায় ভাইয়া, অনেক ভাবে। এটাকে লেখা হয় এইভাবে, গোল আলু দিয়া মাঝখানে একটা কাটা, এটা মানে হচ্ছে থিটা। এটার নাম কি? থিটা। থিটা থিটা বুঝছো? তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, এই 175 পৃষ্ঠায় দেখতে পারো চাইলে, থিটা লেখা। ঠিক আছে? এই যে এটা থিটা, এটাকে লেখা যায় এই যে অনেকটা এর মতো করে, এটাকে বলা হয় আলফা। কি বলা হয়? আলফা। এটাকে লেখা যায় অনেকটা বি এর মতো করে, ছোট বড় হাতের বি এর মতো করে, এটাকে বলা হয় বিটা। এটাকে লেখা যায় অনেকটা ওয়াই এর মতো করে, এমনি লেখা যায়, অথবা এইভাবে দেয়। এই দুইটাই হচ্ছে গামা। এই দুইটা কি? গামা। এগুলোর মাধ্যমে প্রকাশ করে যে এসিবি কোণটা, এই এসিবি কোণ করে থিটা। থিটা মানে হইতাছে এসিবি কোণ, থিটা। থিটা দিয়ে প্রকাশ করে, আলফা দিয়ে প্রকাশ করে, বেটা দিয়ে প্রকাশ করে, গামা দিয়ে প্রকাশ করে, আরো অনেক আছে। এরকম লেখা হয় অনেক সময় ডাব্লিউ এর মতো এরকম করে বাঁকায় লেখে। ঠিক আছে? এই যে এমনে দেয়, এমনে দেয়, এটাকে বলা হয় ওমেগা। ওমেগা, বুঝছো? আবার এটাকে এসিবি কোণটাকে সি কোণ দিয়েও লেখা হয়, যে সি। এসিবি কোণটাকে সি কোণ দিয়েও লেখা হয় অনেক সময়। ঠিক আছে? তো এইভাবে অনেক ভাবে প্রকাশ করা হয় এটাকে, বুঝছো? বলো তো এটা বুঝছো কিনা? আরেকটা আছে, সেটা তোমাদের বইয়ের মধ্যে আছে, সেটা হচ্ছে এইটা বড় করে দেয়। ঠিক আছে? এটা বড় করে দেয়, এটার নাম হচ্ছে ফাই। এটার নাম কি? ফাই। এটার নাম কি? ফাই। তাহলে থিটা, আলফা, বেটা, গামা, ফাই, ওমেগা, সি। সি দিয়া এ দিয়া বি দিয়া সি দিয়া এক্স ওয়াই জেড যেটা ইচ্ছা সেটা দিয়ে প্রকাশ করুক। এগুলো সব গ্রিক অক্ষর। এগুলা কি? এগুলো সব গ্রিক অক্ষর। কোন প্রকাশ করে ম্যাথমেটিক্স এগুলো দিয়ে। এগুলো দিয়ে ম্যাথমেটিক্সে কি করে? ম্যাথমেটিক্সে এগুলো দিয়ে কাঙ্ক্ষিত অ্যাঙ্গেলটা, যেটা নিয়ে আমরা ত্রিভুজে আলোচনা করব বা ত্রিকোণমিতিতে আলোচনা করব, সেই কাঙ্ক্ষিত অ্যাঙ্গেলগুলোকে এই কোণ দিয়ে, এই কোণগুলো দিয়ে প্রকাশ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা তোমাদের গাইডের মধ্যে দেখবা থিটা দিচ্ছে, আলফা দেয়, বেটা দেয়, গামা খুব কম দেয়, ওগুলা দেয়ই না। আর এই নাম দিয়ে দিতে পারে, এই নামগুলো ইউজ করতে পারে অনেক বেশি। বুঝতে পারছো? এই নামগুলো ইউজ করতে পারে। বোঝা গেছে? তাহলে আলফা, থিটা, গামা, বেটা, ওমেগা, ফাই। ডান? সব বুঝছো? ডান। এখন খেয়াল করো, তোমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র পড়ছো না? এই ক্লাস 8 এ ফেরত যাও, অষ্টম শ্রেণীতে ফেরত যাও। ওই যে পিথাগোরাস থিওরেম। কি ছিল পিথাগোরাস থিওরিটা বলো তো? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওইটাই। অতিভুজ কোনটা? এইটা। লম্ব ধরলাম এইটা, ভূমি ধরলাম এটা। আপাতত কোনো থিটা এগুলো সব বাদ। তাহলে সূত্রটা কি ছিল বলো তো? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা কিন্তু ভূমি না, বুঝছো? এটা কি? ভূমি। ভটাকে কি বলা হয় বলো? ভটা মহাপ্রাণ না, কাজেই ভূমি। ভ ভ বুঝছো? ব না কিন্তু, ব উচ্চারণ করলে ভূমি হয়ে যাবে, এটা কিন্তু সম্ভব না। ভটা কিন্তু মহাপ্রাণ, সব বাংলায় ধরে ধরে পড়িয়েছি। ঠিক আছে? এগুলো সঠিকভাবে উচ্চারণ করবে। ডান
বাংলা সব থেকে চমৎকার সাবজেক্ট। দেখো তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা কার সূত্র ছিল বলতো? পিথাগোরাসের থিওরি। এটা মনে আছে? যদি আমি এটাকে মনে করো পি কিউ আর ত্রিভুজের নাম দেই, তাহলে ত্রিভুজ উচ্চারণটা করো তো ত্রিভুজ হয়ে যেতে না যায়, ত্রিভুজ। ওকে, দেখো অতিভুজ কোনটা? পিআর, পিআর অতিভুজ, বুঝতেছো? পিআর স্কয়ার ইকুয়াল টু লম্ব কোনটা? পি কিউ লম্ব ধরো তুমি, পি কিউ স্কয়ার যোগ ভূমি কোনটা? কিউআর, কিউআর স্কয়ার। এখন খেয়াল করো তো, তুমি যদি পি কিউর মান ধরো x, কিউআর এর মান ধরো y, এর মান ধরো z, তাহলে তুমি পি কিউ জায়গায় লিখতে পারো না x স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার। ধরো এই পি আর এর মান কত? z না? z স্কয়ার ইকুয়াল টু পি কিউ এর মান কত? x, x স্কয়ার প্লাস কিউ আর এর মান কত? y স্কয়ার। তখন কি এইটা লেখা যাবে না বলো তো? এই তোমাদেরকে যদি এটা দিয়ে দেয়, হয় তুমি এই লাইন ইউজ করবা, নাহলে নিচের লাইন। যদি মানগুলা দেয় তাহলে তোমাকে নিচের মানটা ইউজ করতে হবে, আর যদি মানগুলা না দেয় তাহলে উপরের লাইন ইউজ করলেও হয়ে যাবে। উপরের লাইন আসলে ইউজ করার কোনো অপশন নাই, বাট যদি মান দিয়ে দেয় তোমাকে নিচের লাইন ইউজ করতে হবে। উপরের লাইন ইউজ করলে নাম্বার কাটার সম্ভাবনা থাকে। কোন ক্ষেত্রে ইউজ করবো ভাই একটু পরে দেখাচ্ছি। ধৈর্য ধরো, তুমি ম্যাথ ক্লাসে বসেছো, বুঝছো? যেহেতু তোমরা মনোযোগ দিয়ে আমরা বাংলা ক্লাসগুলো করো, ম্যাথের ক্লাসগুলো তো আরো মনোযোগ দিয়ে করার কথা, একটু ধৈর্য ধরো। আচ্ছা, এখন আসো আমরা এই যে ত্রিকোণমিতি এগুলো কি ভাই? ত্রিকোণমিতি যে এত কি? ত্রিকোণমিতি, ত্রিকোণ। চলো সন্ধি বিচ্ছেদ করি আমরা। ত্রিকোণ মানে কি বলো? তিন কোণের সমাহার, তিন কোণের সমাহার। যেখানে তিনটি কোণ রয়েছে তাকে বলা হয় ত্রিকোণ। সন্ধিতে পড়বা, বুঝছো? এখন ত্রিকোণ মানে দেখো, ত্রি মানে কি? ত্রি মানে তিন। কোন তিনটা কোণ আসলে? কোন তিনটা কোণ? এই কোণগুলোকে নিয়ে আলোচনা করতে গেলে দেখবা যে একটা ত্রিভুজে তিনটা কোণ আছে, সেই ত্রিভুজে তিনটা কোণ আসলে। এখন এখানে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়েছে। অনুপাত মানে ধরো বাহুগুলোর অনুপাত, একটা বাহু ডিভাইড বাই একটা বাহু, এরকম বাহুগুলোর অনুপাত। অনুপাত মানে কি? ধরো উপরে একটা নিচে একটা। অনেক সময় আমরা যে অনুপাত লিখি না, ধরো 5:6, এটা একটা অনুপাত। মানে কি? এইটা উপরে 5, নিচে পরে যেটা থাকে সেটা নিচে 5/6। এটা লব, এটা হর, তাই না? এটা তো তোমরা বোঝোই নাকি? সো এই অনুপাত মানে হচ্ছে বাহুগুলোর অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত মানে ত্রিকোণমিতি দেখো ত্রিভুজে বাহুগুলো আছে সেগুলোর অনুপাত। এখন খেয়াল করো, একটা ত্রিভুজ তুমি নাও, সে এর সমকোণ এটা, এটা এ বি সি, এটা থিটা কোণ। তাহলে থিটা কোণের সাথে লাগানো থাকে কে কে বলো তো? এটা থিটা কোণ, অ্যাঙ্গেলটা থিটা কোণ। থিটা কোণের সাথে লাগানো থাকে কে কে বলো? কে কে লাগানো থাকে? অতিভুজ, ভূমি। তাহলে এই পাশেরটা কি? লম্ব। এখন আমি সবগুলা বাহু একটা একটা করে অনুপাত নিব, উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা, আলাদা আলাদা ভাবে নিতে হবে, ঠিক আছে? একসাথে দুইটা ধরা যাবে না। খেয়াল করো, যদি আমি ত্রিভুজ এবিসি তে আমি প্রথমে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ নিলাম, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব নিলাম বাই, বোন নাই, শুধু বাই আছে নাকি? লম্ব বোন অতিভুজ কি হবে বলো? লম্ব বোন অতিভুজ দিলে কি হবে? লম্ব বাই অতিভুজ দিলে লম্ব বাই অতিভুজ, এটা লম্ব এটা অতিভুজ। তাহলে এবি, দেখো তো লম্ব কোনটা আসতেছে? দেখো লম্ব কোনটা আসতেছে, দেখো এবি বাই এসি না? তাহলে লিখে ফেলো তো এবি বাই এসি। এইটাকে এই ত্রিভুজের সাপেক্ষে কি লেখা হবে জানো? এবি বাই এসি লম্ব বাই অতিভুজ না? এইটাকে ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয় সাইন থিটা। সাইন থিটা, বুঝছো? বুঝছো বলো, বুঝছো কিনা বলো? সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। মনে রাখতে হবে, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এরপরে দেখো আমি লম্ব নিলাম, স্যার ভূমি নিব না? স্যার ভূমি নেই, চলেন ভূমি বাই অতিভুজ। আমরা প্রথমে লম্ব বাই অতিভুজ নিয়ে কাজ করেছি, এখন আমরা নিচ্ছি কি? ভূমি বাই অতিভুজ। এখন ভূমি কোনটা বলো তো? বিসি, বিসি ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে বিসি বাই এসি দিলাম। এইটা ছিল সাইন থিটা, নিচেরটা হয়ে গেল কস থিটা। নিচেরটা কি হয়ে গেল? কস থিটা। ডান? ক্লিয়ার? বুঝছো সবাই বলো? লম্ব বাই অতিভুজ যখন নিলাম তখন পাইছি সাইন থিটা, ভূমি বাই অতিভুজ যখন নিলাম তখন পাইছি কস থিটা। এখন এখন
খেয়াল করো, এরপরে তুমি যদি যে লম্ব বাই অতিভুজ নিয়েছো, ভূমি বাই অতিভুজ নিয়েছো, এবার লম্ব বাই ভূমি নাও। লম্ব বাই ভূমি নাও। লম্ব কোনটা বলো তো? এবি। ভূমি কোনটা বলো তো? বিসি। এইটার নাম হচ্ছে ট্যান থিটা। হয়ে গেল তোমার ত্রিকোণমিতিক অনুপাত তিনটা, এই তিনটা। ভাইয়া কি এগুলো আসলে? দেখো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, এগুলা হচ্ছে ত্রিকোণমিতিক বাহুগুলোর অনুপাত। একটা ত্রিভুজে যে তিনটা বাহু আছে না, এর মধ্যে যে কোনো দুইটা বাহুর অনুপাত হচ্ছে একটা, হয় সাইন থিটা, নাহলে কস থিটা, নাহলে ট্যান থিটা, ট্যান থিটা। বুঝছো? ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে যে দুইটা বাহু আছে, যে কোনো দুইটা বাহুর অনুপাতকে আমরা বলছি হয় সাইন থিটা, হয় নাহলে হবে কস থিটা, নাহলে হবে ট্যান থিটা। কোনটা কি ভাইয়া, কোনটা কোন সময় ইউজ করব? দেখো, যদি লম্ব আর অতিভুজের অনুপাত তুমি নিচ্ছ, যদি তুমি লম্ব আর অতিভুজের অনুপাত নাও, সেটাকে বলা হবে কি? সাইন থিটা। যদি তুমি ভূমি আর অতিভুজের হিসাব করো, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে হবে কস থিটা। যদি তুমি লম্ব ডিভাইডেড বাই ভূমি করো, লম্ব আর ভূমির অনুপাত নাও, তাহলে হবে ট্যান থিটা। এটা বুঝছো এতক্ষণ সবাই? যে ভাইয়া ঠিক আছে, আপনি লম্ব বাই অতিভুজ নিছেন বুঝছি, ভূমি বাই অতিভুজ নিছেন সেটাও বুঝছি, লম্ব বাই ভূমি নিছেন বুঝছি। যদি উল্টাটা হয়, ধরেন অতিভুজ বাই লম্ব নিলাম, অতিভুজ বাই ভূমি নিলাম, ভূমি বাই লম্ব নিলাম, এগুলো সব উল্টা হয়, তাহলে হ্যাঁ সেগুলোরও আলাদা প্রকাশ আছে। তাহলে আমরা দেখলাম কি একটু আগে, যে সমকোণী ত্রিভুজটাতে, আগে যে সমকোণী ত্রিভুজটা ছিল সেটাতে, আচ্ছা এই ত্রিভুজ এবিসিতে এই সিকোয়েন্সটা মনে রাখো, লম্ব বাই অতিভুজ নিছো না, এখন নিব কি? অতিভুজ বাই লম্ব। লম্ব বাই অতিভুজ ছিল সমান এবি বাই এসি, অতিভুজ বাই লম্ব সমান এসি বাই এবি, ওটা আমি আলাদা করে লিখলাম না, ওটা তো বুঝতেছো। এখন এইটাকে বলা হবে কোসেক থিটা। খেয়াল করবে এখানে সবগুলা অক্ষর কিন্তু ছোট হাতের হবে, অক্ষরগুলো সব কিন্তু ছোট হাতের হবে, বুঝছো? সবগুলো অক্ষর ছোট হাতের। তুমি মনে করো এই যে সি দিলা, তারপরে কোসেক থিটা, তারপর থিটা দিলে এইভাবে, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, বুঝছো? সবগুলো ছোট হাতে রাখতে হবে। এটা ঠিক আছে, বাট ওটা ঠিক নেই, বুঝছো? এখন খেয়াল করো, দেখো দেখো মনোযোগ দিয়ে দেখো, অতিভুজ অতিভুজ ডিভাইডেড বাই লম্ব যখন তুমি নিয়েছো, এটাকে বলা হচ্ছে কি? কোসেক থিটা। ডান। এখন সাইন থিটা ছিল কি? লম্ব বাই অতিভুজ না? দেখো তো একটু মনোযোগ দিয়ে, এইটা কি সাইন থিটার বিপরীত না? তাহলে তুমি কোসেক থিটাকে কি লিখতে পারো বলো তো? 1 বাই সাইন থিটা লিখতে পারো না? লেখা যায় না বলো তো? এরপরটা ছিল কি বলো তো? ভূমি বাই অতিভুজ, যেটা নাম দিছি আমরা কস থিটা। এখন যদি আমি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি নিই, তখন এইটাকে লেখা হয় কি জানো? কো বাদ দাও, তাহলে কি হয়? সেক। সেক, সেক থিটা। এবং এটা হচ্ছে কার বিপরীত বলো তো? 1 বাই কস থিটা। এই বুঝছো তোমরা? কি বুঝতেছো নাকি ঘুমায় গেছে কোনটা? সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, সাইন থিটার বিপরীত কি? কোসেক থিটা। সেম ভাবে কোসেক থিটার বিপরীত হচ্ছে সাইন থিটা। এরপরে সেক থিটার বিপরীত হচ্ছে 1 বাই কস থিটা। সেম ভাবে কস থিটার বিপরীত হচ্ছে 1 বাই সেক থিটা। উল্টাই দিবা, জাস্ট নরমাল হিসাব নিকাশ। আচ্ছা ঠিক আছে, ডান। এবার আসো, ট্যান থিটা সমান কি ছিল? লম্ব বাই ভূমি। তুমি যদি বিপরীতটা নাও, ভূমি বাই লম্ব, তুমি যদি বিপরীতটা নাও, তাহলে এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় কট থিটা। কি বলা হয়? কট থিটা। এবং এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছো এটা কার বিপরীত বলো তো? এটা কার বিপরীত? 1 বাই ট্যান থিটা। বুঝছো তোমরা? বুঝছো বলো? এটা বুঝতেছো নাকি সমস্যা হচ্ছে বলো? কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। তাহলে আমরা এখানে 6টা ত্রিকোণমিতিক অনুপাত দেখছি। একটা কি বলো তো? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ধরো ট্যান থিটা। সেম ভাবে সাইন থিটার বিপরীত কি? কোসেক থিটা। কস থিটার বিপরীত সেক থিটা। ট্যান থিটার বিপরীত কট থিটা। বুঝছো?
এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমাদের এই সম্পূর্ণ চ্যাপ্টার। ব্যাস, বুঝছো এগুলা? বলো বুঝছো কিনা? এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমাদের চ্যাপ্টার। এখন সাইন থিটা, আচ্ছা আমাকে তোমরা একটা কথা বলো তো, যদি আমি তোমাদেরকে বলি সাইন থিটা আর কোসেক থিটা গুণ করতে, কিভাবে গুণ করবা কিচ্ছু জানা দরকার নেই, জাস্ট গুণ করবা, জাস্ট গুণ করবা। সাইন থিটা কোসেক থিটা গুণ করতে, বলো তো অ্যান্সার কত হবে? কত হয়? সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, মানে সাইন থিটা ইনটু কোসেক থিটা মানে কত? সাইন থিটার বিপরীত কোসেক থিটা না? মানে ধরো সাইন থিটা হইলো মনে করো ধরো সাইন থিটা হইলো 5, সাইন থিটা মান কখনো 5 হয় না, বাট ধরে নিচ্ছি আমরা, মনে করো সাইন থিটা মান 5, তাহলে কোসেক থিটা কি হবে? 1/5। উল্টা উল্টা, বুঝতেছো না? বুঝতেছো না? সাইন থিটা আমরা এটা মান ধরলাম 5, আমি বলছি কি যে স্যার কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত, তাহলে সাইন থিটার বিপরীত 1/5, 1/5। এখন বলো তো এই দুইটা গুণ করলে কি হবে? এই সাইন থিটা মান কিন্তু 5 হয় না, প্লিজ তোমরা এটা নিয়ে পরবর্তীতে আবার প্রবলেম করো না। সাইন থিটা মান কিন্তু কোনোদিনই 5 হয় না, আমি জাস্ট ধরে নিচ্ছি, সাইন থিটা মান মনে করো 5, সাইন থিটা মান কখনোই 1 এর উপরে যায় না, 1 এর উপরে কোনোদিনই যায় না, আমি জাস্ট আপাততভাবে ধরে নিচ্ছি সাইন থিটা মান 5। কোসেক থিটা মান কত বলো তো? 1/5। তাহলে আমাকে বলো সাইন থিটা আর কোসেক থিটা একে অপরের বিপরীত, তাহলে সাইন থিটা আর কোসেক থিটা তুমি যদি গুণ করো তাহলে কত হবে বলো তো? 1। সেম ভাবে কস থিটা সেক থিটা তুমি যদি গুণ করো 1, ট্যান থিটা কট থিটা তুমি যদি গুণ করো 1, এটা এভাবেও দেখানো যায়। ট্যান থিটা গুণন কট থিটা, আমি কিন্তু সবগুলো লিখে দিব না, তোমাদেরও ব্রেইন আছে, তোমরা সবাই বায়োপার্কে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বুঝছো? কট থিটা মানে কি বলো তো? 1/tan থিটা না? বলো বলো, ট্যান থিটা কাটা, ঠিক আছে? নাকি তোমরা এটা বলবা টি কাটা, এ কাটা, এন কাটা, থিটা কাটা? এই কথা বললে মোবাইলের ভিতর দিয়ে তোমাকে ধরে নিয়ে আসবো, এদিকে নিয়ে এসে তারপর গণধোলাই দেওয়া হবে বায়োপার্কের পক্ষ থেকে তোমাকে, যদি এই কথা বলবে টি কাটা, এ কাটা, ঠিক আছে? এই যে পরীক্ষা হলে একজন এরকম করছিল, খেয়াল করো, সাইন ডিভাইডেড বাই সাইন থিটা ডিভাইডেড বাই কি দিছিল যে ট্যান থিটা, থিটা কাটা, এন কাটা, তাহলে এসআই ডিভাইডেড বাই টিএ। হ্যাঁ, এগুলো যদি করো হার্ট অ্যাটাক করার ছাড়া উপায় থাকবে না, বুঝছো? টিচার এগুলো দেখলে হার্ট অ্যাটাক করবে সরাসরি, এটা কোনোদিন করা যাবে না, ঠিক আছে? এটা কোনোদিন করা যাবে না। এখন একটু বড় হইছো, এইসব অতি গুরুত্বপূর্ণ জিনিস ক্লাসের মধ্যে দেখানোর কোনো দরকার নেই, ঠিক আছে? এগুলো কোনোদিনই হয় না। দেখো তাহলে ট্যান থিটা কট থিটা কি ছিল? ট্যান থিটা ইনটু কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা, ট্যান থিটা কাটা 1। সেম সূত্রগুলো অন্যগুলোর জন্য প্রযোজ্য হবে, এগুলো সূত্র না, জাস্ট বেসিক, একদম বেসিক আলোচনা, একদম বেসিক আলোচনা। ডান? ডান বলো ডান কিনা? ওকে, এখন আমরা তাহলে সাইন থিটা সমান কি শিখলাম? লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান কি শিখলাম? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আর আমার সাথে সাথে বলো সাইন থিটা সমান কি ছিল? লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান কি ছিল? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা সমান কি ছিল? লম্ব বাই। এই হলো তোমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এবং 6টা ত্রিকোণমিতিক অনুপাতের বাহিরে অতিরিক্ত দেওয়া হলো তোমাদেরকে 2টা সূত্র, ঠিক আছে? চ্যাপ্টারটা বিশ্বাস করো খুবই সহজ, তোমরা এগুলো অনেক সময় মনে রাখো কিভাবে জানো? সে এই যে সূত্রগুলো আছে না, ওইগুলো, এই যেগুলো তোমার মনে রাখো, অনেক সুন্দর সুন্দর চমৎকার কিছু ছন্দ, যে সাইন থিটাকে ধরো সাগরে লবণতি, মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাগরে সাইন, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ, সাগরে লবণতি বা সাগরে লবণ আছে মানে সাইন থিটা লম্ব অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, কবরে ভূত অতি বা কবরে ভূত আছে, কবর মানে কস, ভূত মানে ভূমি, আর অতি মানে অতি বা আছে, এটা মানে কি? অতিভুজ। আচ্ছা, লাস্টেরটা আরো মজার, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। এখন আমার কিন্তু এই ছন্দ দিয়ে মনে রাখা লাগে না, এগুলো এমনি মনে থাকে, এগুলা এই ছন্দ দিয়ে, তোমার যদি ছন্দ দিয়ে মনে রাখতে সুবিধা হয় তুমি করো, বাট এগুলা প্র্যাকটিস করতে করতে এমনি মনে থাকবে, এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই, প্যারা খেও না। আর এগুলোর বিপরীতগুলোতে এমনি মনে থাকে, সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো, ঠিক আছে? আর বেশি লং করবো না, বহুদিন তোমাদের সাথে
বাংলা নিয়ে মানে আলাপ আলোচনা করেছি, বাংলা নিয়ে গল্প করেছি। আজকে গণিত থেকে স্টার্ট করলাম, ঠিক আছে? তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করবা যে কি কি প্রবলেম হয়েছে। আমরা নেক্সটে হচ্ছে আরও বিশদ আলোচনা করবো ত্রিকোণমিতি চ্যাপ্টার নিয়ে। ত্রিকোণমিতি অনেক সহজ একটা চ্যাপ্টার, বুঝছো? এই চ্যাপ্টারটা বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। কি কাজে লাগবে সেটা নিয়ে পরবর্তী আলোচনা করবো, আজকের ভিডিওটা আর লং করবো না। বাট আমি আশা করি আমি তোমাদেরকে যা যা বুঝিয়েছি বুঝছো, ঠিক আছে? বাংলা না বুঝলে এটা বুঝছো আমার মনে হয়, ঠিক আছে? টাটা।